একটা অদ্ভুত প্রশ্ন করতে চলেছি, ঘাবড়াবেন না, যদিও ওই প্রশ্নটা যথেষ্ট ভয় পাইয়ে দেওয়ার মতো। আপনারা কখনো মরা মানুষকে হাঁটতে দেখেছেন? হ্যাঁ, এই কেসে এমনই কিছু হয়েছিল। একটা বন্ধ ঘর থেকে একটা লাশ গায়েব হয়ে গিয়েছিল। লাশ কোথায় গেছে কেউ জানতো না, কেউ তুলে নিয়ে গেছে কিনা তাও জানতো না কেউ। আমাদের টেনশন ছিল এটাই যে খুন কে করেছিল। আর আমরা যখন ওখানে পৌঁছলাম এটা দেখার জন্য যে কে খুন করেছিল, লাশটাই ছিল না সেখানে। লাশ থাকলে তবেই তো এগোবো না, লাশই ছিল না ওখানে। ওই ঘরের মধ্যে স্রেফ দুটো লোক ছিল, একটা ওই লাশ, একটা মৃত মানুষ, আর আরেকটা লোক যে বেডের মধ্যে শুয়েছিল কোমায় আচ্ছন্ন। আর যখন আমরা গিয়ে পৌঁছলাম ওই লোকটার কাছে, তখন দেখলাম, আপনাদের আর বলতে পারবো না, আপনারা নিজেরাই দেখে নিন। আর ওই লাশটা একেবারে শেষ পর্বে গিয়ে জানতে পারলাম যে কোথায় গেছিল ওটা। আরে তুমি এসে গেছো, দাও ফাইলটা দাও। আর এনাকে আইসিইউতে শিফট করো। আরে এসব কি? এ তো খুব সিরিয়াস ব্যাপার, কোমাতে আছে। ফোনে তো এসব কথা বলনি আমাকে। আপনি তো বলেছিলেন যে ডক্টর হৃদয় এর অপারেশন করে দেবে। হ্যাঁ সে তো বলেছিলাম, কিন্তু এখানে তো কেস দেখছি খুব সিরিয়াস। আপনি কে? স্যার আমি ওনার ভাইপো, ওনার ছেলে তো ইউএসএ তে আছে। ওনাকে ডাকুন এখানে। ড্রিপটা লাগিয়ে দিয়েছো? ডক্টর হৃদয়কে ফোন করে একটু তাড়াতাড়ি অপারেশন করানো যায় নাকি? আমার তো মনে হচ্ছে না যে অপারেশন করে কিছু হবে। কিন্তু ডাক্তারবাবু, আপনি তো বলেছিলেন কাকুকে এই হাসপাতালে নিয়ে এলে সব ঠিক হয়ে যাবে, আর আপনি বলছেন যে কিছু করা সম্ভব না। আপনাকে তো আমি বলেছি যে আপনি যে অবস্থায় নাকে। এনিওয়েজ, আমি ডক্টরের সাথে কথা বলছি, দেখা যাক কি করা যায়। আমি নিজের ঘরে যাচ্ছি, আমি ওখান থেকে ফোন করে দেবো। আমাকে ঠিক করে রিপোর্টটা দিও। আপনি বাইরে বসুন, আমি খবর দিচ্ছি। আচ্ছা। কাকু, কাকু, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আমায় ডেকেছেন? আমি ডেকেছি আপনাকে? আগে এক্ষুনি তো আপনি ফোন করলেন। আমি? হ্যাঁ, আর আপনি বললেন যে কিছু জরুরি কথা আছে আমার কাকুর ব্যাপারে। আমি ভাবলাম কোনো ভালো খবর হবে হয়তো। কি ভালো খবর দেবো তোমাকে? কিছুক্ষণ আগে তোমাকে বুঝিয়েছি, তুমি বুঝতে পারোনি? যদি বুঝতে না পেরে থাকো আবার বলে দিচ্ছি, তোমার কাকার সার্ভাইভাল করার চান্স খুবই কম। যে অবস্থায় তুমি ওনাকে এখানে এনেছো সেখানে বলা খুব মুশকিল যে ওনার আদৌ জ্ঞান ফিরবে কিনা। যদি এই খারাপ খবরটাই শোনানো ছিল তাহলে ফোন করে ডাকলেন কেন? কখন ডাকলাম তোমাকে? আর কি করে ডাকবো? আমার কাছে তোমার ফোন নাম্বার পর্যন্ত নেই। স্যার আমি তো আপনাকে ফোন নাম্বারটা দিয়েছিলাম। কখন? আপনার যখন মনেই নেই তখন। যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, ওই ডক্টর হৃদয় আসছেন তো অপারেশন করার জন্য? আমি ওনাকে ফোন করতে যাচ্ছিলাম, তুমি তখন ঢুকে পড়লে। ওনার সাথে কথা হলেই আমি তোমাকে জানিয়ে দেবো, ওকে? আরে কি হয়েছে দাদা? এই দরজাটা বন্ধ হয়ে গেছে। আইসিইউ এর দরজা বন্ধ? সিস্টার আছে নাকি? কে জানে, আমি তো ডাক্তারবাবুর সাথে দেখা করতে গেছিলাম। দেখছি।
দরজা খোলো প্লিজ। সিস্টার, সিস্টার, ভিতরে কি কেউ আছে? প্লিজ দরজা খুলুন, দরজা খুলুন প্লিজ। দরজা বন্ধ কি করে হলো? তোমার কোনো আত্মীয় আছে ভিতরে? হ্যাঁ, আমার কাকু আছেন। কিন্তু উনি দরজা বন্ধ করেননি তো। আরে উনি তো অজ্ঞান হয়ে আছেন, উনি কি করে দরজা বন্ধ করবেন? তুমি কি কাউকে ভিতরে যেতে দেখেছো? যখন আমি গেছিলাম তখন তো কেউ ছিল না। এক কাজ করো, এই দরজাটা ভেঙে গেল। না না, আগে ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে। আরে ততক্ষণে কাকুর যদি কিছু হয়ে যায় তো? পরে কিন্তু আমার নাম নিও না। কিছু হবে না, দরজাটা ভেঙে ফেলো। আমি বলছি তো, কিচ্ছু হবে না। চলো। এ তো মরে গেছে। আমার কাকুকে দেখো, কাকুকে দেখো, ওর কিছু হয়নি তো? কাকু, খুন খুন কি হয়েছে? ও মাই গড, এসব কি করে হলো? হ্যাঁ, তোমরা কেউ হাত দাও নি তো? এ তো মরে গেছে। মনে হচ্ছে একে কেউ খুন করে দিয়েছে, কিন্তু লাশটা এখানে এলো কি করে? কি করে জানবো স্যার? দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আমরা দরজা ভেঙে ভিতরে এসেছি। ডাক্তারবাবু এই লোকটা কে? আমি কি করে জানবো এ কে? আমি তো প্রথম দেখছি। কিন্তু এ আমার কাকুর রুমে কি করছিল? আমি জানবো কেমন করে কি করতে এসেছিল? হতে পারে তোমার কোনো আত্মীয়, তোমার কাকার সাথে দেখা করতে এসেছিল। ডাক্তারবাবু, এ যদি আমাদের আত্মীয় হতো তাহলে আমি আপনাকে কেন জিজ্ঞেস করি? আরে এক মিনিট চুপ করো। এই লোকটা ভেতরে এলো কি করে? স্যার, দরজা ভিতর থেকে বন্ধ কি করে হলো? ভেতর থেকে বন্ধ? কেউ এই লোকটাকে ভেতরে আসতে দেখেছো? স্যার, দরজা উনি বন্ধ করেছিলেন। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই লোকটা কোমাতে রয়েছে, মৃতের মতো। এ দরজা কি করে বন্ধ করবে? স্যার, ভিতরে আর কেউ ছিল না। তুমি না পাগল হয়ে গেছো, সেই রকম কথা বলছো। স্যার, ব্যাপারটা যদি ধরা না পড়ে সত্যি পাগল হয়ে যাব। প্রথমেই আমাদের এটা জানতে হবে যে এই লোকটাকে মারলো কে। স্যার, ভিতরে কেউ ছিল আরে না। আবার সেই কথা? তুমি আমার কাকুর উপরে খুনের অভিযোগ করছো? একে তো দরজা তোমার সামনে ভাঙা হয়েছে, তুমি নিজের চোখে দেখেছো। আইসিইউতে আর কেউ ছিল না। তাহলে এর মানে হলো আমার কাকু খুন করেছে? হ্যাঁ, আরে চুপ করো তোমরা। ওই 2 নম্বর দরজাটা দেখো তো, গিয়ে দেখে এসো। 1 মিনিট স্যার। স্যার, দরজা ভিতর থেকে বন্ধ করা। মানে ওখান থেকেও কেউ আসেনি আর যায়নি? তাহলে এসব হলো কি করে? স্যার, সিআইডিকে ডাকা হোক। সিআইডি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। দেখো, আমি জাস্ট নাও বিউরোতে পৌঁছলাম। এরপরে আমি ফাইল খুলে দেখব, তারপরে জানতে পারবো কি হচ্ছে। হ্যাঁ, তোমাকে বলছিলাম যে আরে কি বকবক করছো? আমি বিউরোতে বসে আছি, এই সমস্ত আওয়াজ কোত্থেকে আসছে কে জানে। ড্যাম ইট! হ্যাঁ, এই সমস্ত আওয়াজের কথা ছাড়ো, আমি তোমাকে পরে ফোন করছি। আমি তোমাকে বলেছি না পরে তোমার সাথে কথা বলবো। দ্যাটস অল। ইয়া বিবেক, এটা কি হচ্ছে? কিছু না স্যার। কিছু না? তাহলে এটা কি? এটা এটা স্যার ওই সাউন্ড লেভেল টেস্ট করার জন্য কালকেই এসেছে স্যার। তো তাই আমি দেখছিলাম যেটা আসলে কি। তুমি এক্ষুনি করতে গেলে? স্যার আমি এক্ষুনি এলাম স্যার, এটাকে বাইরে নিয়ে গিয়েছিলাম স্যার। এই হঠাৎ করে রাজকুমারের চেহারাতে হাসি আসলো কোত্থেকে? আরে গাধার মতন হাসছো কেন? তুমি নিজের কান টানছো কেন? হ্যাঁ, কিছু না স্যার, আসলে ওই দেখো কি হচ্ছে। বাইরে খুনের পর খুন হয়ে যাচ্ছে, আর আমার এই দুটো হীরের টুকরো একজন নিজের কান ধরে টানছে, আরে এমন ভাবে হাসছে যে। ফ্রেডি, কি হয়েছে? এ তো হাসছে স্যার। আমি কখন বললাম যে এ কাঁদছে? আর আমার মুখ দেখে ওর আরো হাসি পাচ্ছে। আমি তো ভেবেই পাচ্ছি না। ফ্রেডির এত সাহস! কানে এটা কি ফ্রেডি স্যার? স্যার, কানে কি এটা ফ্রেডি স্যার? এসব কি হচ্ছে পেড্রিক্স? কি হচ্ছে? কিছু না স্যার, ওই বিবেক বলল স্যার
ওই সাউন্ড লেভেল টেস্ট করার জন্য নতুন একটা ইকুইপমেন্ট এনেছে। আমি আওয়াজ করবো ওই ভেপু দিয়ে, আর দেখবে কানের মধ্যে কেমন হচ্ছে। বিবেক, কোথায় জিনিসটা? ভেপু? হ্যাঁ, ছাড়ো। হ্যালো, এসিপির বর্ধমান হিয়ার। হসপিটালে? আইসিইউতে? ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল আর আর লাশ? আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। হ্যাঁ দয়া, স্যার, এখান থেকে তাড়াতাড়ি বিকে মেমোরিয়াল হসপিটালে চলে যাও। ওখানে একটা খুন হয়েছে। হসপিটালে? হ্যাঁ, হসপিটালে, আর সেটাও আইসিইউতে, যেখানে একজন পেশেন্ট শুয়ে আছে কোমা স্টেজে। তো খুন? খুন যে হয়েছে সে বাইরে থেকে এসেছিল। আইসিইউর দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আর ভেতরে শুধু পেশেন্ট শুয়ে আছে। ভেতরে কেউ নেই? কে লোকটা? জানি না কে, বড় বড় দাড়ি ছিল মুখে। মানে গন্ডগোল আছে? গন্ডগোল তো হয়েছেই, মরে গেছে ও। মেরেছে কে? সেই জন্যই আপনাদের ডেকেছি, যাতে আপনারা ধরতে পারেন কে মেরেছে। ঘরের মধ্যে আর কেউ আছে? একজন পেশেন্ট ছিল, সে করেনি তো এসব? নিজেই তো মরতে বসেছে, কোমায় আছে, ও কি করে মারবে? কেউ খুন হতে দেখেছে? না। লাশ কোথায়? আসুন। আরে আরে, ও লাশটা কোথায় গেল? কোথায় গেছে মানে? এখানে লাশ পড়েছিল, আর এখান থেকে কেউ লাশটা তুলেছে। তুমি কিছু করেছো? না স্যার, আমি তো সবার সাথে বাইরেই গিয়েছিলাম। তাহলে এখান থেকে লাশ কোথায় গেল? ডাক্তারবাবু, পরিষ্কার করে বলুন কি ব্যাপার। আরে আমি এখানে একটা লাশ দেখেছিলাম, তারপর আমরা সবাই বাইরে চলে গেলাম, আমি আপনাদের সাথে ভেতরে এলাম, তো এখন লাশটা এখানে নেই দেখছি। কেউ তুলে নিয়ে গেছে? হ্যাঁ, এখানে কেউ কাউকে এখান থেকে বাইরে যেতে দেখেছে? না স্যার, এখান থেকে কেউ বাইরে যায়নি। তাহলে লাশটা গেল কোথায়? লাশকে কেউ উঠিয়ে নিয়ে যায়নি স্যার, লাশ নিজে নিজে চলে গেছে। হ্যাঁ স্যার, আমি এটা বলতে চাইছি যে লোকটা মরেইনি। না, এরকম হতেই পারে না। আমি নিজে ওকে পরীক্ষা করেছি, ও মরে গেছিল। ও যদি মরেই গিয়ে থাকে তো লাশ কোথায় গায়েব হয়ে যাবে? হ্যাঁ, এই দরজাটা সবসময় বন্ধ থাকে। এও হতে পারে যে লাশটা এখান থেকে চলে যাওয়ার পরে কেউ দরজাটা বন্ধ করে দিয়েছে। এইরকম হতেই পারে না, ভেতরে কেউ ছিলই না, বন্ধ কে করবে? এই যে লোকটা রয়েছে, আপনার কোমা পেশেন্ট, এই কি সব উল্টোপাল্টা কথা বলছেন আমার কাকুর ব্যাপারে? লাশ যদি এখান থেকে হেঁটে যায় তাহলে শুধু এই লোকটাই আছে যে উঠে গিয়ে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। দেখুন ম্যাডাম, এই মানুষটা কোমাতে আছে। কোমা, আপনি কোমা বোঝেন তো? এ নিজে থেকে চলতে ফিরতে পারে না, এ বেহুঁশ চিরকালের মতো। ডাক্তারবাবু, আমার তো মনে হচ্ছে যে এই লোকটা একদম ঠিকঠাক আছে আর বেহুশ হয়ে থাকার নাটক করছে। যদি আপনাদের এতটাই সন্দেহ না, তাহলে আপনারা নিজেরাই চেক করে নিন না। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি চেক করে নিন। দেখলি বিবেক, আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম এই ডাক্তারবাবুর পেশেন্টের সাথে কোনো একটা ব্যাপার আছে। হ্যাঁ স্যার, এটাও হতে পারে। কি হয়েছে? ডাক্তারবাবু, আরেকবার চেক করে দেখুন তো। এটা কি করে হতে পারে? কি হয়েছে ডাক্তারবাবু? কি হলো ডাক্তারবাবু? এ তো মরে গেছে, হি ইজ ডেড। না না, এটা হতে পারে না। কাকু, কাকু। এবার আমরা কি করে জানতে পারবো যে এখান থেকে লাশটা কোথায় গেল? ফ্রেডি, হসপিটালের সবাইকে জিজ্ঞাসা করো কেউ ওই লাশটা দেখেছে কিনা। কুইক। চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ, করো 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 করো। এসব কি হচ্ছে? এসব কি মজা হচ্ছে? আপনি এখানে খুনি খুঁজতে এসেছেন নাকি? খুনিকে তো আমি পরে খুঁজবো, আগে তো এটা খুঁজে বের করি যে লাশটা গেল কোথায়। এইরকম ওড়াউড়ি করে খুনি খুঁজে পাবেন না। পাওয়া যাবে না? কিন্তু স্যার, কি করে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বল লাশটা গেল তো কোথায় গেল? সেটা তো এক্ষুনি জানতে পারা যাবে। কিচ্ছু জানতে পারবি না,
তার কারণ লাশ উড়ে কোথাও চলে গেছে। এসব কি বলছেন আপনি? লাশ কি করে উঠতে পারে? হ্যাঁ, উঠতেও পারে। ফ্রেডি সত্যি কথাই বলছে। লাশ উঠছে এরকম তো কখনো শুনিনি। তাহলে সবার চোখের সামনে থেকে লাশ গায়েব কি করে হলো? হ্যাঁ, ওই লাশ এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছে। স্যার তার মনে হলো লোকটা বেঁচে ছিল। হতেই পারে, সেই জন্যই তো গায়েব হয়েছে। না, হতে পারে না। আমি আপনাদের প্রথমেই বলেছি ও মরে গেছিল। দেখুন ডাক্তারবাবু, যদি ও মরে গিয়েই থাকে তাহলে উড়ে উড়ে বেরিয়ে গেছে, না হলে হাঁটতে হাঁটতে গেছে এখান থেকে। এই আইসিইউ থেকে কোনো লোককে বাইরে যেতে দেখেছেন কেউ? হ্যাঁ, এখনো সময় আছে, বলে ফেলুন, লুকিয়ে কোনো লাভ হবে না। দেখেছেন কেউ? একজন এমন লোক যার লম্বা দাড়ি গোঁপ আছে। হ্যাঁ, কেউ তো একজন দেখেছেন। এটা কি করে সম্ভব? কারণ নজরে আসেনি? হ্যাঁ, এই করিডোর দিয়ে একটা খুনি হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছে আপনাদের চোখের সামনে থেকে, আর কেউ দেখেননি। বাহ, দারুণ ব্যাপার। তুমি দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো এমন কোন একজন লোককে যাকে এই হসপিটালে আগে কেউ কোনোদিন দেখেনি? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছিলাম। দেখেছো? হ্যাঁ। সে কে ছিল? এক মিনিট, আমি জিজ্ঞাসা করছি, কাকে দেখেছো? ও একজন ধোপা, ওয়ার্ড বয়ের মতো দেখতে ছিল। ওর দাড়ি গোঁপ ছিল? না স্যার, এটা তো কোনো নতুন চক্কর মনে হচ্ছে। দুজন লোক হয়ে গেল, একজন ওই দাড়িওয়ালা আর একজন এই। ও একটা সাদা চাদরে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। সাদা চাদরে করে কাপড়? হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেসও করেছিলাম আজকে তো কাপড় ধোয়ার দিন নয়, তাহলে এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তখন ও বলল আমি এই হসপিটালে নতুন এসেছি। তুমি ওকে দেখেছিলে কোন জায়গায়? ওই দিকটায়। রেডি বিবেক, দৌড়ে গিয়ে দেখো যদি ধরা যায়। কুইক। ইয়েস স্যার। লাবণ্য, একে নিয়ে বসিয়ে ওই ধোপাটার স্কেচ বানাও। আপনি আমাদের জন্য ওই লোকটার স্কেচ বানান প্লিজ। ঠিক আছে। আর ডাক্তারবাবু, চলুন। আপনি আমাদের জন্য ওই দাড়িওয়ালাটার স্কেচ বানান। ওকে। আমরা ওই স্কেচ দেখেই ওদের ধরে ফেলবো। স্যার, এক মিনিট, আমি আপনাকে কিছু বলতে চাই। বলো। স্যার, ওই খুন হওয়ার কিছুক্ষণ আগে ডাক্তারবাবু আমাকে কেবিনে ডেকেছিলেন। যখন আমি ওখানে গেলাম তো উনি বলেন আমায় ডাকেননি। স্যার, আমার কাকু এই ওয়ার্ডে একা ছিলেন। তখনই ওই দাড়িওয়ালা লোকটা এখানে ঢোকে আর আমার কাকুকে খুন করে দেয়। হুম, এই ব্যাপার। স্যার, আমি যদি এখানে থাকতাম তো মনে হয় কিছু হতো না। স্যার, হ্যাঁ, স্যার স্কেচ তৈরি হয়ে গেছে। স্কেচ হয়ে গেছে? ইয়েস স্যার। এই দাড়িওয়ালা লোকটা আর এই সেকেন্ড। ও, এই সেই লোক। অন্তত এটা তো জানা গেল যে এরা দেখতে কেমন ছিল। এবারে দুটো দয়াকে পাঠিয়ে দাও আর বলো যে হসপিটালে জিজ্ঞাসাবাদ করতে। স্যার। অভিজিৎ, কখনো কখনো আমাদের ফেডরিক্স বুদ্ধিমানের মতন কথা বলে। ইয়েস স্যার, হি ইজ এ গুড ডিটেকটিভ। আরে ছাড়ো তো গুড ডিটেকটিভ, ভালো লোক এইটুকু। কালকে দেখেছিলে কানে তুলো লাগিয়ে কি করছিল? কিন্তু স্যার ও যেটা কালকে হসপিটালে বলেছে ওই কোমায় চলে যাওয়া পেশেন্টের ব্যাপারে। কোমা অবস্থায় পেশেন্টের ব্যাপারে। এই জন্যই বলছি যে কখনো কখনো বুদ্ধিমানের মতন কথা বলে। অভিজিৎ, আমার তো মনে হয় এই সমস্ত ব্যাপারটাই কোমা স্টেজের পেশেন্টের। আমাকে বোঝাও যে একটা লাশ নিজে নিজে কি করে উধাও হয়ে যায়। হ্যাঁ স্যার, হয় ওকে কেউ তুলে নিয়ে গেছে অথবা হয়তো লাশ নিজে নিজেই ওখান থেকে চলে গেছে। ইয়েস স্যার। কিন্তু লাশ নিজে হেঁটে যাবে কি করে? স্যার, যখন লাশ হয় না। হ্যাঁ, যখন লাশ প্রকৃত লাশ নয়। ইয়েস স্যার। কিন্তু ওকে লাশ কে বানিয়েছে? ডক্টর। ডাক্তারই। কারণ ডাক্তারই লাশ দেখেছিল আর ডাক্তারই বলেছে যে ও মারা গেছে। কিন্তু স্যার, ডক্টর এত বড় রিস্ক কেন নেবে? একটা লোককে এমনি দেখে বলে দেবে মরে গেছে। যদি এই লোকটা মাঝখানে উঠে দাঁড়িয়ে পড়তো তাহলে ডক্টর তো কেস খেয়ে যেত। আমার তো মনে হয় ওই ডাক্তার আর ওই লাশ দুজনেই মিলিত হয়েছে। এই জন্যই লাশ সেজে শুয়েছিল আর তারপর সুযোগ বুঝেই ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্যার, একটা জিনিস বুঝতে পারছি না, যদি ওই কোমায় চলে যাওয়া লোকটা উঠে দরজাটা বন্ধ করে ভিতর থেকে, তাহলে লাশটা চলে যাওয়ার পরে ওর মৃত্যু হলো কি করে? অভিজিৎ, আমার তো মনে হয় ওই দাড়িওয়ালা লোক আইসিইউতে গেছে আর ও ওই কোমা স্টেজের পেশেন্টকে খুন করে দেয়।
যখনও বুঝতে পারলো বাইরে পালানো প্রবলেম আছে তখনও চুপচাপ লাশ সেজে শুয়ে থাকে। কিন্তু ডক্টর তো বলেছিল যে ও মারা গেছে। তার মানে ডক্টর জানতো যে ওই লোকটা বেঁচে আছে, মরেনি। ইয়েস অভিজিৎ, ওই ডক্টরই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। দেখো, দুটো ব্যাপার হতে পারে, হয় ওই কোমা স্টেজের লোক আদৌ কোমাতে ছিল না, আর না হলে ওই দাড়িওয়ালা লোক মারা যায়নি। কিন্তু স্যার তাহলে ওই দাড়িওয়ালা লোকটা বাইরে পালিয়ে গেল কি করে? অভিজিৎ, ও সুযোগ পেয়েছিল, আর যেই সব লোক বাইরে চলে যায় আইসিইউতে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। না স্যার, পিছনের দরজাটা ভিতর দিয়ে বন্ধ ছিল, আর ওই দরজাটাকে দেখে মনে হচ্ছিল যে ওটা অনেক বছর ধরে খোলাই হয়নি। ঠিক আছে, দেখি দয়া কি জানতে পারলো। দয়া, বড় আফসোস হচ্ছে এটা জেনে যে তোমার সাক্ষীকে কেউ খুন করে ফেলেছে। খুন করেছে? হ্যাঁ, কিছু তো ভাবা উচিত ছিল ওর। এসো বলছি। ডক্টর সারিকা, এ দেখো, এটা দেখো, ঘাড়ের এই হাড়গুলো কেমন ভেঙে চুরচুর হয়ে গেছে। কেউ একে জোরে গলা টিপেছে। কিন্তু লোকটা তো এমনিই মারা যেত। এইটাই তো চক্কর দয়া, যে লোকটা একে খুন করেছে দাড়িওয়ালা। আরে এটা তো জানি না কে ছিল, কিন্তু যেই ওকে মেরেছে সেই লোকটা জানতো না যে আগে থেকে ও কোমায় ছিল। আর দ্বিতীয়ত, ওই লোকটি যে কোনো অবস্থাকে মারতে চেয়েছিল। ডক্টর সালুকে একটা কথা বলুন, একটা বন্ধ ঘরে একটা লোক যে শুয়ে আছে কোমায়, ঠিক, আর দ্বিতীয় লোকটা মাটিতে পড়ে আছে মৃত অবস্থায়, আর ঘর ভেতর থেকে বন্ধ। হ্যাঁ, তাহলে বলুন আপনি ওই লোকটাকে কে মারলো যে মাটিতে পড়েছিল? ঘর ভেতর থেকে বন্ধ, আর এই লোকটা কোমাতে। এই লোকটাই মেরেছে হয়তো, কারণ এই তো শুধু ছিল না। দেখো, আমরা সে সময় জানতাম না যে এই লোকটা কোমায় ছিল কি না। এটাই তো বলতে চাইছিলাম। কি বলছো কি? হ্যাঁ, আর যখনই আমরা ওখানে পৌঁছলাম তো দেখলাম যে লোকটা মরে মাটিতে পড়ে থাকার কথা সে গায়েব হয়ে গেছে। What? নিখোঁজ? মৃত ব্যক্তি ঘর থেকে নিখোঁজ? মৃত ব্যক্তি কি করে উঠে যাবে দয়া? আর কেউ কে যেতে দেখেওনি? আমি বলছি আপনাকে, ওই লোকটা কোথায় গেছে? কোথায় গেল? প্রথম কথা তো এই লোকটা কোমাতে ছিলই না। আচ্ছা, মেনে নিলাম। তারপর? দ্বিতীয়, ওই যে মেঝেতে যে পড়েছিল সে আসলে মৃত কিন্তু না। ওখানকার ডাক্তারবাবু বলেছেন যে ওই লোকটা মৃত ছিল। এক মিনিট। দেখো, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে ডাক্তার ভুল বলেছিল। তারপর? ওখানে যে অন্য একটা দরজা ছিল, এই লোকটা উঠে গিয়ে দরজা খুলে ওই লোকটাকে বাইরে বেরোতে দিয়েছিল। যখন সে বাইরে বেরিয়ে গেল তখন এই দরজা বন্ধ করে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লো। ফিরে এসে শুয়ে পড়লো, ঠিক আছে। কিন্তু এই লোকটাকে কে মেরেছে? ও কে মারলো? জানো না তো? ফ্রেডি, এত সহজ নয় কেস সলভ করা, আর তাও আবার বন্ধ দরজার কেস সলভ করা। মাথা খারাপ হয়ে যাবে। এদিকে এসো, একটা কথা বলি। কাম। ফ্রেডি, এই যে লোকটা না, এ সত্যিই কোমায় ছিল। হ্যাঁ, না এ উঠে যেতে পারতো, না ফিরে এসে শুতে পারতো। আর একটা কথা, ডক্টর সারিকা, এ দেখো, এটা ওর মুখের উপর কিছু লাগানো আছে। কি আছে জানি না, কালকে জেনে যাব। কিন্তু এটা কিছু একটা আছে যেটা ওর মুখের উপর লাগানো ছিল। হ্যালো। হ্যাঁ শ্যামসুন্দর, কি হয়েছে? কি বলছো তুমি নেশা করোনি তো? হ্যাঁ, আচ্ছা, কোথায়? ওই দাড়িওয়ালাটাই? দেখো, যদি ঠিক আছে, আমরা এখানে পৌঁছ। স্যার, আমি ওই লোকটার পিছু নিতে জুহু পৌঁছে গেছি। তুমি জুহুতে
কোন জায়গায় আছো? স্যার কোণের দিকে যে ওই পানের দোকানটা আছে ওটা সামনে আছি। আর ওই লোকটা কোথায়? স্যার ও দোকানে ঢুকে পড়েছে। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, ওর উপরে নজর রাখো, আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি ইয়েস স্যার। ওখানে। সেলাম স্যার। কোথায়? স্যার ও ওই দোকানটার ভেতরে আছে। ওই লোকটাই? একদম ওই আছে স্যার, যেরকম আপনি স্কেচ দেখিয়েছিলেন একদম ওই রকম। স্যার ওর সাহসটা একবার দেখুন, ও তো দাড়ি পর্যন্ত কাটায়নি। অদ্ভুত ব্যাপার, বড্ড সাহসী লোক মনে হচ্ছে। ভেবেছো ওকে কেউ ধরতেই পারবে না? হ্যাঁ, ওই লোকটাই তো মনে হচ্ছে। হ্যালো, হ্যালো, কি খবর? আপনারা কি দাদা আমার খোঁজ কেন নিচ্ছেন? আবহাওয়া কেমন? আবহাওয়া তো খুবই ভালো, 2-3 দিন বৃষ্টি হয়েছে, এখন আবার রোদও বেরিয়েছে। ওকে, ভালো থাকুন দাদা। কোথায়? হ্যাঁ, এসব কি? আমাকে আটকাচ্ছেন কেন? কানের নিচে এক বাজাবো না, প্যান্ট ভিজে যাবে এক্ষুনি, বুঝেছিস? এক তো খুন করে পালিয়েছিস, আবার দাঁত বের করছিস। হ্যাঁ, কার খুন? চাপ! একে চেনো? এ তো আমার ফটো। না, এটা তোমার ছবি নয়। এই লোকটা মারা গেছে। এসব কি আর কি হচ্ছে? আমাকে এখানে ধরে আনলেন, তারপর বলছেন আমিই নাকি এখন মরে গেছি। এই লোকটা মারা গিয়েছিল, এর লাশ হসপিটালে পড়েছিল, তারপরে এই লোকটা উঠে ওখান থেকে চলে যায়। লাশ উঠে কি করে যেতে পারে? যেতে পারে, যেতে পারে, বুঝেছো? কি করে? এবার তুমিই বলো, কিভাবে উধাও হয়েছিলে হসপিটাল থেকে? হসপিটাল? হ্যাঁ, হসপিটাল। মনে পড়ছে না? তাহলে মনে করিয়ে দিই। কোন হসপিটাল? BK মেমোরিয়াল হসপিটাল। স্যার, আমি গত 6 মাস ধরে কোনো হসপিটালেই যাইনি। আরো একটা লাশ রয়েছে ওখানে, যার গলা টিপে খুন করেছো তুমি। আমি? গলা? হ্যাঁ, গলা টেপা হয়েছে। গলা টিপে মারা হয়নি তো কিভাবে মারা হয়েছে? হ্যাঁ, ভাবছে, ভেবে নাও, ভেবে নাও। ভাবছে যে আর কি কি বলবো। জাহাজের খবরে কি দরকার, আমরা আদার ব্যাপারী। এসব ঠিক ঠিক যদি বলে তো ঠিক আছে, নয়তো স্যার, আমাকে শুধু এটা জানতে হবে যে এই লোকটা ওখান থেকে গায়েব হলো কি করে। স্যার, রাতের পর রাত আমি ঘুমাতে পারি না স্যার। দিন রাত আমি একটা কথাই ভাবি যে এই লোকটা বন্ধ ঘরের মধ্যে থেকে পালালো কি করে। স্যার, এটা কবেকার কথা? সেটাও আমাদেরকেই বলতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার। পরশু দিনের ঘটনা। পরশু? হ্যাঁ, পরশু দিন। পরশু? পরশু তো স্যার আমি এখানে ছিলামই না। আমি তো গত সপ্তাহে বিজনেসের কাজে সুরাটে গিয়েছিলাম, কাল রাতে এখানে ফিরে এসেছি। তাহলে আমি হসপিটালের ICU ওয়ার্ডে কি করে যেতে পারি, আর কেমন করে আমি অন্য কাউকে খুন করব? এই শোনো, সব ড্রামাবাজি বন্ধ করো, বুঝেছো? স্যার, আপনারা যদি চান তো সুরাটে ফোন করে আমার খবর জানতে পারেন। আমি আপনাদের হোটেলের নাম দিয়ে দিচ্ছি, নম্বর দিয়ে দিচ্ছি। PKG হোটেল, বান্ডেরা রোড। আর হ্যাঁ, যে লোকটার সাথে আমার মিটিং হয়েছিল আমি তার নম্বরও দিয়ে দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলতে পারেন। তাহলে ওই লোকটা কে ছিল যে এর মতন দেখতে? এ নয়, না এও নয়, এও নয়, হ্যাঁ? না এও না। স্যার, আমাদের এখানে একটাও লোক নেই যার মুখটা আপনার এই স্কেচটার সঙ্গে মিলবে। এটা বাইরের কেউ হবে স্যার, এটা আমাদের হসপিটালের কেউ না স্যার। ভালো করে দেখুন আর মনে করে বলুন আপনারা এই লোকটাকে আগে দেখেছেন কিনা। স্যার 1 মিনিট, যেদিন খুন হয়েছিল আমি এই লোকটাকে দেখেছিলাম। আপনি কে? স্যার, আমি এই হসপিটালের স্টোর ইনচার্জ। এই লোকটাকে কোথায় দেখেছিলেন? স্যার, এই লোকটা আমার কাছে এসেছিল। আপনার কাছে এসেছিল? স্যার, এই লোকটা কিছু জিনিস নিয়ে এসেছিল। কিরকম জিনিস? স্যার, সেটা তো আমি জানি না, তবে এই লোকটা ওই জিনিসগুলো একটা সাদা কাপড়ে মুড়ে নিয়ে এসেছিল। সাদা রঙের চাদর? আরে ভাই, তাহলে আগে কেন বলনি? ওই জিনিসটা এখন কোথায়? স্যার, ওটা এখন স্টোরে আছে। তাড়াতাড়ি দেখান, চলুন। আসুন। চলো। কোথায় সেই জিনিস? এই সেই জিনিসগুলো? স্যার, এটাই সেই কাপড়।
আরে এগুলো সব কি? এগুলো তো কারো বডির পার্ট। ও কাউকে খুন করেছে। যদি জানতাম তাহলে স্যার কোনোদিনও রাখতাম না। মনে হচ্ছে আরো একটা খুন হয়ে গেছে। এবার তো তুমিও কোনো একটা লোক হসপিটালের মধ্যে বডি পার্টস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত। হ্যাঁ স্যার, কোনো লাশের মধ্যে থেকে কেটে বের করেছে এগুলো। লাশ থেকে মানে? মানে হলো ওই মর্গে রাখা থাকে না ওই লাশগুলো, তার মধ্যে থেকে। তার মানে ও মর্গে থাকা লাশের নাক কান কাটে আর স্টোর রুমে রেখে আসে। হ্যাঁ স্যার। কিন্তু কেন ও এরকম করবে কেন? 1 নম্বর হসপিটালের কোনো লোক ওই লোকটাকে এর আগে কোনোদিন দেখেনি, আর যখন খুনটা হলো তখনই লোকটা ওখানে এলো। কেন? স্যার এই খুনটা ওই লোকটাই করেছে। তুই কি করে জানলি? তুই ছিলি নাকি ওখানে? স্যার আমি একজন ডিটেকটিভ। ডিটেকটিভ? আচ্ছা ঠিক আছে, একটা কথা বল, ওই লোকটা সাদা কাপড়ে কাটা নাক আর কান নিয়ে কেন ঘুরছিল? সেটা তো স্যার, এটা তো আমি বলতে পারবো না। হয়ে গেল, ডিটেকটিভ গিরি সব শেষ। স্যার আপনি জানেন যে ওই লোকটা কাটা নাক নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিল? ইয়েস। ও যদি কোনো লাশের কাটা নাক থাকতো তাহলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি হতো না হসপিটালে। আমি বলছি যে চিৎকার চেঁচামেচি কেন হয়নি। চিৎকার এই জন্য হয়নি কারণ এই নাক আর কান নকল। এই দেখো, এই নাক রাবার দিয়ে বানানো হয়েছে, যেটা ফিল্ম আর টিভিতে মেকআপের কাজে লাগে। তার মানে এই লোকটা মেকআপ স্পেশালিস্ট, যে নানান রকম রূপ ধরতে পারে। আর এই লোকটা হসপিটালে অন্য লোক হয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই লোকটা মেকআপ বদলে বিভিন্ন রূপ ধরে সব জায়গায় ঘুরতে পারে, কিন্তু লোকটা আসলে কে আর ও এরকম করছেই বা কেন? দেখুন নিখিল, আপনার মতন দেখতে একজন খুনি লোকেদের নজরে পড়েছে, বুঝেছেন তো? কিছু তো ঘটেছে আপনার সঙ্গে, কেউ তো আপনার সঙ্গে দেখা করেছে, অথবা আপনার কোনো আত্মীয় আছে যিনি আপনার মতন দেখতে? নো স্যার, আমার এরকম কোনো আত্মীয় নেই যে একেবারে আমার মতো দেখতে। তাহলে কাউকে আপনি চেনেন, এমন কেউ যাকে দেখে আপনার মনে হয়েছে যে একটা অদ্ভুত ব্যাপার আর নয়তো গন্ডগোল আছে? হ্যাঁ, মনে করো। স্যার আমার এরকম কিচ্ছু মনে পড়ছে না। এটা কি করে হতে পারে? কিছু তো হতেই হবে তোমার সাথে। ওই লোকটা একদম তোমার মতন দেখতে, তোমার মতো দেখতে। স্যার আমি এইরকম কোনো মানুষকে চিনি না যে একদম আমার মতো দেখতে। রেডি, একে গ্রেফতার করে নাও, এ আমাদের কোনো কাজে লাগবে না। চলো ভাই, অনেক নাটক হলো। আমি যখন কোনো দোষই করিনি তখন আপনারা আমাকে গ্রেপ্তার করবেন কেন? এ তো অন্যায় কাজ। আচ্ছা, তুমি কোনো এমন জায়গায় গিয়েছিলে যেখানে কোনো পেন্টিং হচ্ছিল? হ্যাঁ, কেউ তোমাকে দেখে তোমার স্কেচ অথবা তোমার পেন্টিং বানিয়েছে? হ্যাঁ, স্কেচ, পেন্টিং? না স্যার, স্কেচ কিংবা পেন্টিং তো নেই। ও হ্যাঁ স্যার, একটা জায়গায় আমি ফটো তোলাতে গিয়েছিলাম। কোথায়? একটা ফটো স্টুডিওতে গিয়েছিলাম। কোথায় এই ফটো স্টুডিও? মালাডে। কি নাম এই ফটো স্টুডিওটার? স্যার ক্লিক ফটো স্টুডিও। ক্লিক ফটো স্টুডিও। ওই যে সেই ফটো স্টুডিও। আসুন স্যার আসুন। এই লোকটার কথাই কি তুমি আমাদের বলছিলে? না স্যার, এ সেই লোকটা নয়, সেটা তো অন্য লোক ছিল। স্যার আপনারা কাকে খুঁজছেন? দেখো, গত সপ্তাহে তোমার এখানে আমি ছবি তুলতে এসেছিলাম, কিন্তু সেদিন এখানে অন্য কোনো লোক ছিল। গত সপ্তাহে এখানে আমার জায়গায় আর সেই লোকটা মাথায় টুপি পড়েছিল আর মুখেতে অনেক দাড়ি ছিল, ফ্রেঞ্চ দাড়ি। ও স্যার, ও স্যার বুঝতে পেরে গেছি, ওর নাম তো পাপ্পু। স্যার ওর নাম হলো পাপ্পু। পাপ্পু? আগে হ্যাঁ স্যার, এখানে অ্যাসিস্ট্যান্ট ছিল, লোকেদের ছবি তুলতো আর ওনাদেরকে বোকা বানাতো। স্যার ছবিতে মরফিং করতো স্যার। এই ব্যাপারটা কি? স্যার একটা ছবির উপর অন্য একটা ছবি চিপকে দিত। স্যার একবার ওকে আমি একটা মেয়ের ছবির উপর একটা ছেলের ছবি লাগাতে দেখে ফেলি, একদম হাতে নাতে ধরে ফেলি, ইমিডিয়েটলি ওকে বার করে দিই স্যার। তার মানে ও এখানে নেই? স্যার ও তো আমার স্টুডিও বন্ধ করতে বসেছিল, বের করে দিয়েছি স্যার ওকে। ও কোথায় গেছে সেটা জানেন নিশ্চয়ই। এবার কি করে বলবো স্যার ও কোথায় গেছে? আমার তো স্যার মনে হয় ওর সব কথাই মিথ্যা কথা ছিল। কিন্তু ওর কোনো ঠিকানাপত্র তো লিখিয়েছিল। স্যার সবকিছু মিথ্যা, সবকিছু মিথ্যা। তবুও যে ঠিকানাটা লিখিয়েছে ওটাই দাও, নকল যদি হয় তাই সই। স্যার, এনার কথা ওই ফটোগ্রাফারের স্কেচ বানানো হয়েছে যে স্টুডিওতে এনার ছবি তুলেছিল। ও
এক মিনিট, এই চেহারাটা আমি আগে কোথায় দেখেছি? স্যার, এই লোকটাকে আমি হাতে পাই একবার, এর ঘাড় ধরে আমি জিজ্ঞেস করবো যে ভাই তুই গায়েব কি করে হয়েছিলি? এই চোখ দুটো মুখের এই অংশটা, অভিজিৎ একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ স্যার, এটা তো কি মনে হচ্ছে দয়া? হ্যাঁ স্যার, এই সমস্ত স্কেচগুলো একটা লোকেরই মনে হচ্ছে। এক্স্যাক্টলি, এই সব কটা স্কেচ একই লোকে। আমার মনে হচ্ছে এই ফটোগুলো ওই ফটোর দোকানের লোকেরই হবে। দা স্যার, আবার ওই ফটোর দোকানে চলে যাও, হয়তো এখনো ওখানেই থাকবে, ধরে ফেলো ওকে। স্যার, এ তো দোকান বন্ধ করে পালিয়েছে। ও এখান থেকে পালিয়ে গেছে যখন, পরিষ্কার কথা ওই অপরাধী। ও এবার আমাদের বোকা বানালো। স্যার, এই পাশের দোকানে গিয়ে একবার জিজ্ঞেস করি। দাদা, আপনি কি জানেন এই ফটো স্টুডিওর মালিক কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, শাস্ত্রীনগরে। দরজাটা ভিতর থেকে বন্ধ, তার মানে হচ্ছে ভিতরেই আছে। তবুও ভালো কথা এখানেই পাওয়া গেল, না হলে কোথায় খুঁজতে হতো। দরজা খোল। স্যার, মনে হচ্ছে এই দরজাটা ভাঙতে হবে স্যার। কি করবে, ভেঙে দেবে? এই সামলে, ভালো করে চেক করো, এখানে কোথাও লুকিয়ে রয়েছে। কি হলো ফ্রেডি? হ্যাঁ, চা গরম আছে স্যার। আশ্চর্য ফ্রেডি, কোথায় গরম এটা? অতটাও গরম নেই স্যার, কিন্তু আমি বলতে চাইছি যে ও আশেপাশেই কোথাও আছে। এই পথ দিয়েই পালিয়েছে ও। এত দেরি করলে তুমি দরজাটা ভাঙতে, না হলে ধরে ফেলতাম। স্যার, আমি তো বারবার দয়া স্যারকে বললাম দরজাটা ভেঙে ফেলতে। রিডাল করলে? হ্যালো, হ্যাঁ, এটা কোথাকার নাম্বার? ঝুমা ট্রাভেল এজেন্সি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। কিছুক্ষণ আগে আমি এখান থেকে ফোন করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ, ইয়া। কি ব্যাপারে জুমা ট্রাভেলসের? এই লোকটা পুনা যাচ্ছে, বাসের টিকিটও বুক করেছে, আর বাসও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। চলো বেরোই। স্যার, এই দেখুন, এই সুটকেস খোলা ছিল, লিপস্টিক আর বাকি মেকআপের জিনিসও পড়ে রয়েছে। এই দেখুন। আরে মেয়েদের উইগ আর মেয়েদের জামা কাপড়। এই এই মেয়েদের জিনিসগুলো নিয়ে ওই লোকটা করবেটা কি? স্যার, এই লোকটা মেকআপ করতে জানে, আর এইবার মেয়ে সেজে পালিয়েছে। স্যার, এক মিনিট। স্যার, ওই দেখুন। স্যার, ও অন্যরকম হাঁটছে, মানে স্যার মহিলা সেজে। তাই তো মনে হচ্ছে। স্যার, স্যার আপনি ওকে গিয়ে ধরুন স্যার। এই, পালিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া। মেয়েদের পোশাক পরে তুই পৃথিবীকে বোকা বানাতে পারিস, আমাকে না। আমি তো তোকে দূর থেকে দেখেই বুঝে গেছি। আমাকে ছেলে বলছেন? আমাকে ছেলে বলছে, দেখো দেখো দেখো। মারো মারো। এই, আমি সিআইডির লোক। সিআইডি?
এই দাঁড়া, দাঁড়া বলছি। এই দাঁড়া বলছি। কোথায় পালিয়ে যাচ্ছিস? কোথায়? আমি হ্যাঁ, আমি কোথায় দৌড়াচ্ছি? গলা চেঞ্জ করে কথা বলছো? মানে বলছিস হ্যাঁ? আমার গলা নিয়ে মজা করবেন না, আমার গলাটা এরকমই। আচ্ছা, তোর আওয়াজ আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি অজিতকে খুন করেছি। কিন্তু কেন? কারণ অজিত আমাকে খুন করতে দেখে ফেলেছিল। সোহনের খুন। তুমি আরো একটা খুন করেছিলে? হ্যাঁ। ছিল কি এই সোহন? সোহন, সোহনের আমাকে কিছু টাকা দেওয়ার ছিল, কিন্তু ও আমাকে টাকা দিতে অস্বীকার করে। আমার প্রচন্ড রাগ হয়, আমি ওর কাছে যাই, আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, আর আমি ওকে খুন করে ফেলি। কিন্তু আমি এটা জানতাম না যে অজিত ওর ব্যালকনি থেকে এই সমস্ত কিছু দেখছে। ও আমাকে সোহনকে খুন করতে দেখে ফেলেছিল। তারপর আমি অজিতকে টাকা দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, ওর মুখ বন্ধ রাখার জন্য, কিন্তু ও রাজি হয়নি। ও আমাকে বলল যে ও আমার সম্পর্কে সমস্ত কিছু বলে দেবে, আর বাধ্য হয়ে আমাকে ওরও অ্যাক্সিডেন্ট করাতে হলো। সেই জন্যই ওকে হসপিটালে আনা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমার ভয় হচ্ছিল যদি অজিতের জ্ঞান ফিরে যায় তাহলে ও পুলিশকে আমার ব্যাপারে সব বলে দেবে। সেই জন্য আমি আমার মুখটা নিখিলের মতো করে ফেলি, আর নিখিল সেজোকে আমি খুন করে ফেলি। কিন্তু গায়েব কি করে হলি তুই? আগে সেটা তো বল। সেদিন আইসিইউতে কেউ ছিল না, আমি চুপচাপ ভিতরে যাই। আর অজিতকে দাড়ি গোফ লাগিয়ে নিচে শুইয়ে দিই। আর নিজে অজিত সেজে বেডে শুয়ে পড়ি। ডক্টর ভাবলো বাইরে লোকটাই মারা গেছে। তারপর আমি অজিতকে বেডে শুয়ে দিই, আর তারপর ওয়ার্ড বয় সেজে সেখান থেকে বেরিয়ে যাই। বাহ, কি সুন্দর প্ল্যান বানিয়েছো তুমি। কি ভেবেছিলে তুমি যে বহুরূপী সেজে সিআইডিদের চোখে ধুলো দেবে? সিআইডির হাত থেকে নিস্তার পাওয়া অত সহজ নয়, বুঝেছো? অনেক পোশাক বদলেছো, দুটো খুনও করেছো। এখন যতগুলো অপরাধ করেছো ওর প্রত্যেকটা শাস্তি পেতে হবে তোমাকে, জেলে গিয়ে। ডক্টর সারিকা, তুমি কোনোদিন আগে এরকম বুলেট দেখেছো? না স্যার, কিন্তু অনেকটা ভেতর পর্যন্ত ঢুকে গেছে। হ্যাঁ, আমিও দেখিনি। ফ্রেডরিক, তুমি দেখোনি এটা কোনো বড় কথা নয়, আমরা দেখিনি। প্রবলেম এটাই, বুঝেছো? এই বুলেট, ডক্টর সারিকা, এই বুলেট ট্রায়াঙ্গুলার। আর দ্বিতীয় কথা, এই বুলেটটা পিঠ ফুঁড়ে বেরোয়নি, মানে এটা শরীরের বাইরে যায়নি। সেই কথাটাই তো আমিও ভাবছিলাম স্যার, যে পিস্তল থেকে এই গুলিটা মারা হয়েছে সেটা মনে হয় খুব একটা পাওয়ারফুল না। সারিকা, পিস্তল কখনো পাওয়ারফুল হয় না, পাওয়ারফুল হয় বুলেট। বরং এটা বলতে পারো বুলেটটা তত পাওয়ারফুল ছিল না, এই বুলেট একটা অর্ডিনারি বুলেট ছিল। এনিওয়ে, লেটস সি। লাবণ্য, তুই কখনো এমন কোনো বুলেটের ব্যাপারে শুনেছিস যেটা গোল নয়, ত্রিকোণ হবে? ত্রিকোণ, ট্রায়াঙ্গুলার না? তোকে ডিটেকটিভ কে বানালো রে? না, আমিও শুনিনি।
পাচ্ছি না কেন, কোথায় আটকে আছে? অভিজিৎ স্যার, আপনি কখনো এরকম বুলেট দেখেছেন যেটা ত্রিকোণ? না, আপনিও দেখেননি স্যার? স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, এখানে ডক্টর সালুকে আমার মাথা খারাপ করে দিচ্ছে স্যার। মৃত মানুষটার পেটে এরকম একটা বুলেট পাওয়া গেছে যেটা সাধারণ বুলেটের মতো নয়, ত্রিকোণ টাইপের, ত্রিকোণ। হ্যাঁ স্যার। পেয়ে গেছি। পেয়েছেন? হ্যাঁ, এ দেখো। এটা কিরকম বুলেট স্যার? দেখো দেখো কেমন বুলেট। আর একটা কথা ফ্রেডি, এই বুলেটের গায়ে কিছু লেখাও আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম একটা বুলেট ফায়ার করতে গেলে একটা অন্য কোনো রকমের পিস্তলের প্রয়োজন, তাই না স্যার? হ্যাঁ, দরকার হয়, কিন্তু সেটা কোন পিস্তল? আরে ওর সাথে কি কথা বলছো, আমার সাথে কথা বলো। এমনিতেই বেচারির মস্তিষ্ক 50 গ্রামের বেশি নয়। 1.5 কিলোর হয়, 1.5 কিলোর। মানুষের মগজ 1.5 কিলোর হয়। দেখেছো? এসিপি সাহেব, এই লাশ রাস্তায় পড়েছিল, হাসপাতালে পাঠিয়েছিল। ডক্টর যখন পোস্টমর্টেম করে তখন এই বুলেটের চিহ্নটা দেখতে পায়, লাশটাকে এখানে পাঠিয়ে দেয়। কিন্তু স্যার এই ফ্রেডি এত কনফিউজ কেন? আরে ফ্রেডিকের কথা বাদ দাও তো। হ্যাঁ, তুমি দেখো, দেখো এসিপি সাহেব, বুলেটটা দেখো। ফ্রেডি বলেছিল বটে গুলিটা 3 কোণা। হ্যাঁ, একদম ঠিক বলেছো। কিন্তু এটা কি ধরনের গুলি সালুকে? ডক্টর সারিকা, এসিপি সাহেব, এক তো বুলেটটা খুব অদ্ভুত ধরনের, তারপর দেখুন এর ওপর কিছু লেখা আছে। অনেক জং ধরে আছে, মনে হচ্ছে অনেক পুরনো। স্যার মনে হচ্ছে ব্যবহার করা গুলিটা 1-150 বছরের পুরনো। ম্যাজিক এখনো শেষ হয়নি দা। এ দেখো এইটা, এ দেখো। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, গোপ আছে। আমিও সে কথাই বলছিলাম, দাড়ি আছে, গোঁফ আছে। এ দেখো। একে একে আমি আগে কোথাও দেখেছি স্যার। হ্যাঁ স্যার, আমিও একে কোথাও দেখেছি। এটা কি? এর গালে কিছু চিহ্ন আছে, মনে হচ্ছে এর কারোর সাথে ঝগড়া হয়েছিল। আরে সেই ঝগড়ার মধ্যে কেউ একে জোরে ঘুষি মারে আর আংটির ছাপ এর গালে চলে আসে। রাইট। দা কাবেরী স্যার, তোমরা হসপিটালে যাও যেখানে এর লাশ প্রথমবার নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে এর যা কিছু আছে সব নিয়ে এসো। আর সালুকে এই গুলিটা আমাদের দিয়ে দাও। অনেক রক্ত বেরিয়েছে। গুলি শরীরের বাইরে বেরিয়ে যায়নি। হ্যাঁ, তার মানে মনে হচ্ছে স্যার গুলিটা দূর থেকে মারা হয়েছে। কথাটা তো ঠিক, কিন্তু একটা কথা মনে খচখচ করছে। এ দেখো, এই ছেলেটা দেখো। যদি গুলি ছোট হয় যেখান দিয়ে গুলিটা ঢুকেছে, তাহলে এত বড় গুলির ফুটো কেন? এর মানে কি স্যার? এর মানে হলো বিবেক, ডক্টর সালুকে যতই বুদ্ধিমান হোক, ও ছোট্ট একটা ভুল করেছে। এই গুলিটা আসলে গুলি নয়। এই কথাটাই তো আমি ডক্টর সালুকাকে বলতে চাইছিলাম। আরে তাহলে বলনি কেন? আরে কি বলবো স্যার, উনি তো আমাকে বলারই সুযোগ দিলেন না। তাহলে এখনই ফোন করো আর বলো এই লোহার টুকরোটা কোনো গুলি নয়। তাহলে স্যার এটা কি? এটা আমার তো মনে হয় এটা একটা ছুরির টুকরো, কোনো পুরনো ছুরি, 200-300 বছরের পুরনো। স্যার আমি ভাবছিলাম আমি এই লোকটাকে কোথায় দেখেছি আগে। স্যার এই দেখুন, এর ফটো বেরোয় নিউজ পেপারে, অক্ষাদ নামের, ড্রাইভিং লাইসেন্সে তাই লেখা। স্যার এই লোকটা এত বড় টাইকুন, তাহলে ওর বাড়ির লোক কি করে জানতে পারলো না যে ও মারা গেছে? দাড়ি গোপ লাগানোর পরে তো ওকে একেবারে চোর মনে হচ্ছিল, এই জন্য হসপিটালের লোক একে চিনতেই পারেনি যে একে। কিন্তু স্যার এই লোকটা দাড়ি টাড়ি লাগিয়ে কেন ঘুরছিল সেটাই তো বুঝতে পারছি না। স্যার এই দেখুন ওর ফোন, এতে যেটা লাস্ট ডায়াল নাম্বার আছে ওটা হলো 0900576840। খোঁজ নাও এই নাম্বারটা কার। আর দয়া স্যার, শহরে যত আর্ট ডিলার্স আর আর্ট গ্যালারি আছে যেখানে এই ধরনের জিনিস বিক্রি হয়, ওখানে গিয়ে এনকোয়ারি করো।
খোঁজ নাও এই ছুরির ব্যাপারে। ইয়েস, আমরা একটা পিস্তল খুঁজছিলাম, কিন্তু আমার কাছে তো কোনো আমরা পিস্তল। আসলে এমন একটা পিস্তল সম্পর্কে জানতে চাইছি যার জন্য এরকম গুলি ব্যবহার করা হয়। এটা এটা আপনারা কোথা থেকে পেয়েছেন? প্রথমে আপনি এটা বলুন আপনার কাছে এরকম পিস্তল আছে কিনা। এটা জিজ্ঞেস করবেন না যে এটা কোথা থেকে এলো। এক মিনিট। হ্যালো, একটু আমাকে সিআইডির নাম্বার দেবেন প্লিজ। হ্যাঁ, তাড়াতাড়ি। তোমরা তোমরা ওখানেই দাঁড়াও, কাছে আসবে না, আমি বলছি। এটা কি? বেচবো এটাকে। এটা কি আছে? নিজেই দেখে নাও। ও, সিআইডি। হ্যাঁ, এবার চট করে বলো তো তুমি এত রেগে গেলে কেন হঠাৎ? এটা চুরি করা। কি চুরি করা হয়েছে? তা নয় তো কি। আর এটা কোনো গুলি ঠুলি নয়, একটা ছুরি 200 বছরের পুরনো। ছুরির অংশ? হ্যাঁ, এটা হলো ছুরির একটা অংশ। কিন্তু কে ভাঙলো এটাকে? পুরো নষ্ট করে দিল এই দামি ছুরিটাকে। এই ছুরি এখান থেকে চুরি হয়েছিল? না, প্রিয়ার আর্ট গ্যালারি থেকে। খুব চিন্তায় ছিল বেচারি। ও সবাইকে ফোন করে বলেছিল এটার ব্যাপারে। বলুন এই আর্ট গ্যালারিটা কোথায়? লক্ষ, তুমি আগে ভদ্রভাবে কথা বলতে শেখো, বুঝেছো? তুমি আমাকে বলছো কেন? ওর পার্টনার জয় তো। আহা, বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। দেখেছো, সিআইডিও বাড়িতে চলে এসেছে, অক্ষতকে ধরতে এসেছে। আগে না। তার মানে ও ধরা পড়ে গেছে? না। দেখুন, ও কোম্পানিতে কি করে সেটা আমরা জানি না। না তো মা আর না আমরা দায়ী। ও আমাদের কারোর কথা শোনেই না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অক্ষদ। কি হয়েছে অক্ষদের? দেখুন, খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও এখন আর বেঁচে নেই। কি? না না, এটা হতে পারে না। বলুন এটা মিথ্যে বলছেন। এমন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার ছেলে। ম্যাম প্লিজ সামলে নিন নিজেকে। আই এম সরি, কিন্তু অক্ষতকে কেউ খুন করেছে। কিন্তু কেউ আমার ভাইকে কেন খুন করবে? আমি জানি এই কাজটা ওই করেছে। ওই আমার ছেলেকে মেরেছে। এমন কাজ ও ছাড়া আর কেউ করতে পারে না। ও মানে কার কথা বলছেন? করিনা, করিনা মেরেছে আমার ছেলেকে। করিনা। করিনা? করিনা কি হয়? এটাই তো আমার পোড়া কপাল। ও আমার স্বামীর অন্য বউয়ের মেয়ে। ওই মেরেছে আমার ছেলেকে, ওই মেরেছে। কিন্তু কেন? প্রপার্টি, আবার কি? ওর সব চাই। আমার স্বামীর যা আছে সব ওর চাই। ওই আমার ছেলেকে। আঙ্কেল মৃত্যুর আগে সব প্রপার্টি করিনার নামেই করে গেছেন। আর এখন ওরা দুজন, করিনা আর অক্ষত, কোর্ট অবধি পৌঁছে গেছে। করিনার সাথে দেখা করতে চাই। সে কোথায়? ওইখানেই থাকে। কিন্তু ও তো গত সপ্তাহে লন্ডন চলে গেছে। লন্ডন? আচ্ছা, ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, 10098765। ফোন লাগছে না স্যার। এসিপি প্রদ্যুমান হিয়ার। হ্যাঁ দয়া, খোঁজ পাওয়া গেছে? ফ্যান্টাস্টিক। ঠিক আছে, ওকে। অভিজিৎ স্যার, অক্ষতকে লাস্ট যে ফোন করেছিল তাকে আমরা জানতে পেরেছি। জানো সে কে? কে স্যার? করিনা। এই মূর্তিটা আমরা ইজিপ্ট থেকে এনেছি। আর হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। এক্সকিউজ মি, কি হয়েছে? চোরকে খুঁজে পাওয়া গেছে? প্রিয়াদেবী, এই দেখুন, এটা বোধহয় ওই ছুরিটারই মাথার অংশ। আরে
এটা তো ওরা ভেঙে ফেলেছে। ছুরিটা খুব দামি ছিল। প্রিয়া দেবী, আমরা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আবার আমাকে কি জিজ্ঞেস করবেন? এই ছুরি দিয়ে এই শহরের বিখ্যাত এক বিজনেসম্যানকে খুন করা হয়েছে, আর এইটা ওনার শরীরের মধ্যেই ছিল। কি? এটা দিয়ে কারুর খুন হয়েছে? হ্যাঁ। গত দুদিনে আপনি এদেরকে কোথাও দেখেছেন? একে তো আমি কোথাও দেখিনি, কিন্তু হ্যাঁ, এই লোকটাকে আমি কোথাও দেখেছি। কোথায় দেখেছেন? 2 দিন আগে যখন আমি আমার গ্যালারি বন্ধ করছিলাম তখনও এখানে এসেছিল, আর আমার স্টাফদের সঙ্গে খুব খারাপভাবে কথা বলছিল। তাই এই লোকটাকে ভুলিনি। থ্যাংক ইউ। স্যার, আকশাদের খুন হওয়ার আগেও এখানে এসেছিল, আর যে ছুরি দিয়ে ওকে খুন করা হয়েছে সেটাও এখান থেকে চুরি করা হয়েছে। কোথাও এদের দুজনের মধ্যে কোনো কানেকশন নেই তো? বিবেক, আমি তো এয়ারপোর্ট কি জিনিস ভুলেই গেছি। খুব ইচ্ছে করছে বউকে নিয়ে বাহামাস বা সুইজারল্যান্ডে ছুটি কাটাতে চলে যাই। স্যার, এরকম হতে পারে, কিন্তু যদি আপনি এসিপি স্যারকে ছুটির কথা বলেন তো স্যার কথা বলে একবার দেখুন না, উনি নিশ্চয়ই ছুটি দেবেন। হ্যাঁ। অভিজিৎ, মনে হচ্ছে এরা সময়ের দামই বোঝে না। এখানে বিশ্বনাথকেই দেখো, কে জানে কোথায় চলে গেছে। মনে হচ্ছে কোনো প্যাসেঞ্জারকে ফ্লাইটে ছাড়তে গেছে। সরি স্যার, ওই একজন প্যাসেঞ্জারের খুব প্রবলেম হয়ে গেছিল। বলুন স্যার, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনি তো আগে জেনেই গেছেন যে আমরা এখানে একটা খুনের কিনারা করতে এসেছি। খুন? কিন্তু স্যার, এখানে তো কোনো খুন হয়নি। হ্যাঁ, এটা আমরা জানি যে এখানে কোনো খুন হয়নি। দেখুন, আমরা একটা প্যাসেঞ্জারের ব্যাপারে জানতে এসেছি যে কয়েকদিন আগে লন্ডন গিয়েছিল, তার এই খুনের ব্যাপারে হাত আছে। আপনারা কোন প্যাসেঞ্জারের কথা বলছেন স্যার? করিনা নাম ওর, 24 বছরের মেয়ে। 3 আগস্টে লন্ডন গেছিল, সন্ধ্যে 7:30টার ফ্লাইট ছিল ওর। এটা হচ্ছে ওর ছবি। মিস করিনা আমাদের একজন প্যাসেঞ্জার ছিলেন, যিনি এক্সিকিউটিভ ক্লাসের একটা টিকিট বুক করেছিলেন। কিন্তু স্যার, উনি এই ফ্লাইটে করে যাননি। কি যায়নি? কিন্তু কেন? স্যার, সেদিন আমি ছুটিতে ছিলাম। আমার অফিস কলিগ প্রতীক সেদিন ডিউটিতে ছিলেন। আমি ওকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ প্রতীক, আমার ডেস্কে আসো তো। তারা তানিয়াকেও বলো এখানে আসার জন্য। থ্যাংক ইউ। করিনা যদি ওদিন ফ্লাইট ধরে না থাকে তাহলে ও গেল কোথায়? ইয়েস স্যার। ভালো করে দেখবেন, এই প্যাসেঞ্জারটি 3 আগস্ট ফ্লাইট ধরেননি। এই ছবিটা দেখে কিছু মনে পড়ছে? ইয়েস স্যার, আমি চিনি এনাকে। এনার নাম করিনা। ইনি ওই দিন খুব ঝামেলা করছিলেন। আমার আপনাদের রুলস কিছুই জানার প্রয়োজন নেই। এটা কিরকম রুলস? কারোর যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে আপনারা না করে দেবেন? দেখুন, আমায় ফিরে যেতেই হবে নিজের বাড়িতে। আই এম নট গোয়িং টু লন্ডন, দ্যাটস ইট। ম্যাডাম, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে বাইরে যাওয়ার পারমিশন দিতে পারবো না, প্লিজ। আমি কতবার বলেছি আমাকে বারবার কল করে ডিস্টার্ব করো না। আমি জানি এটা খুব ইম্পর্ট্যান্ট, আর তাছাড়া আমার থেকে খুশি কে হবে যদি এই ব্যাপারটা একবারেই মিটে যায়। না, আমি লন্ডন যাচ্ছি না। বলো আমাকে কোথায় যেতে হবে? ব্লু ম্যাঙ্গোস? ওকে, আমি আসছি। স্যার, অক্ষদের মৃত্যুর আগে লাস্ট কল করিনা করেছিল, আরও লন্ডন যায়নি। এদের কথা অনুযায়ী এখান থেকে সোজা ব্লু ম্যাঙ্গোস গেছিল। কিন্তু এই ব্লু ম্যাঙ্গোস আসলে কি? যখন থেকে করিনা লন্ডনের ফ্লাইট ছাড়লো আর ও অক্ষদের সঙ্গে ব্লু ম্যাঙ্গোসে দেখা করতে গেল, তখন থেকেই ও নিখোঁজ হয়েছে। কিন্তু স্যার, এই আকশাদ আর্ট গ্যালারিতে কেনই বা গেছিল? শুধু ওই ছুরিটা চুরি করার জন্য? আর ছুরিটা যদি ওই চুরি করে থাকে তাহলে ও ওই ছুরি দিয়েই মারা গেল কিভাবে? হ্যাঁ, এই ব্লু ম্যাঙ্গোস আমাকে একদম মেরে ফেলবে স্যার। কেউ যদি লাল, হলুদ কিংবা সবুজ ম্যাঙ্গো সম্বন্ধে বলতো তো বুঝতাম। এই নীলাম খায় না, মাথায় দেয়। ফেডরিক্স, করিনা অক্ষদের সঙ্গে ব্লু ম্যাঙ্গোসে দেখা করতে গিয়েছিল। হ্যাঁ স্যার। তার মানে হলো ব্লু ম্যাঙ্গোস কোনো জায়গার নাম হতে পারে বা কোনো বিল্ডিং এর নাম। ইয়েস স্যার। এবার তাহলে ভাবো, আকশাদ মারা যাওয়ার আগে করিনার সাথে দেখা করেছিল। তাহলে করিনাকে খুঁজতে গেলে আমাদের ওই সব জায়গা দেখতে হবে যেখানে আকশাদ গিয়েছিল। একটা জায়গা তো ওটাই স্যার, ওই আর্ট গ্যালারি। ওখানে নজর রাখা দরকার।
আকশাদও ওই আর্ট গ্যালারিতে গিয়েছিল আর ছুরিটাও ওখান থেকেই চুরি হয়েছিল। স্যার, এই জায়গাটার সঙ্গে কোনো না কোনো যোগসূত্র নিশ্চয়ই আছে এই খুনটার। রাইট দয়া। ঠিক আছে, তুমি ওখানেই যাও, আমরা আকশাদের অফিসে যাচ্ছি, হয়তো আমরা ওখানে কিছু পেয়ে যাব। স্যার, এটাই স্যারের কেবিন। এখানে আসার কারোর অনুমতি নেই, শুধু জয় স্যারই আসে, আর কেউ নয়। জয়? জয় এই নামটা কোথায় শুনেছি মনে হচ্ছে। আকশাদ স্যার আর জয় স্যার দুজনই বিজনেস পার্টনার। আচ্ছা, বিজনেস পার্টনার। তাহলে এই জয় কি অফিসে আছে? না স্যার, আজকাল উনি একটু অসুস্থ আর ওনার একটু আঘাতও লেগেছে, উনি অফিস কমই আসেন। ওনার চোটটা লাগলো কি করে? আকশাদ স্যার আর জয় স্যারের মধ্যে দুদিন আগে হাতাহাতি হয়েছিল। ও, আর দুদিন আগেই আকশাদের মৃত্যু হয়েছে। স্যার, এক মিনিট, এইটা দেখুন। এই কি জয়? হ্যাঁ স্যার, ইনি জয় স্যার। এই আংটিটা দেখো, কিছু মনে পড়ছে? মনে হচ্ছে এর কারোর সাথে ঝগড়া হয়েছিল, আর সেই ঝগড়ার মধ্যে কেউ একে জোরে ঘুষি মারে আর আংটির ছাপ এর গালে চলে আসে। এরকমটা হয়নি তো যে আকশাদের খুনের পেছনে এই জয়কেই ধরা যাক। তাহলে স্যার, এ হচ্ছে জয়। মনে হচ্ছে ড্রাইভারকে চলে যেতে বলছে। মানে ও নিজেই গাড়ি চালাবে? কিন্তু ওর হাতে তো চোট আছে, ড্রাইভ করবে কি করে? স্যার, ড্রাইভারকে মানা করে দিয়েছে, মানে কিছু তো গন্ডগোল আছে। ম্যাডাম, এই দেখুন, এই মূর্তিগুলো 200-250 বছরের পুরনো, লাখে একটা। আর আপনারা তো জানেন নিশ্চয়ই যে পুরনো জিনিসের মূল্য কেমন। ওল্ড ইজ গোল্ড। আচ্ছা, এই সিআইডির লোকগুলো আমার গ্যালারিটাকে নিজেদের বিউরো বানিয়ে রেখে দিয়েছে। কি দরকার ছিল ওই চোরটার আমার এখান থেকে ছুরি চুরি করা? অভিজিৎ, জয়কে কিন্তু আমার খুব গোলমেলে মনে হচ্ছে। এই আকশাদকে খুন করেছে, প্রথমে আকশাদের সঙ্গে ঝগড়া করেছে আর তারপর ওকে চুপি চুপি মেরে লাশটা রাস্তায় ফেলে দিয়েছে, যাতে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু স্যার, এর আংটির ছাপটা আকশাদের গালে রয়ে গেছে, আর অফিসের লোকজনও তো বলছিল যে এর মাথাটা আজকাল ঠিক নেই। হ্যাঁ দয়া। স্যার, আমার মনে হয় না আমরা জানতে পারবো যে আকশাদ কেন এখানে এসেছিল। আমরা এখানকার সব স্টাফকে জিজ্ঞাসা করেছি, আর ওই প্রিয়ার যতগুলো রেগুলার কাস্টমার আছে তারও লিস্ট বের করেছি, কিন্তু এখনো কিছু জানতে পারিনি স্যার। স্যার, ও তো আর্ট গ্যালারির দিকেই যাচ্ছে। তা এই আকশাদের পার্টনার জয় আর্ট গ্যালারিতে ঢুকছে। স্যার, এই যে লোকটা স্যুট পরে এখন ঢুকলো, ফর্সা মতন লোক, দেখো তো কি করছো। ঠিক আছে স্যার। আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। সেটা বিউরোতে গিয়ে জানা যাবে। নাও, কফিটা খাও। জয়, তুমি কি সত্যিই আকশাদকে ঘুষি মেরেছিলে? হ্যাঁ। কেন, কি বিষয়ে ঝগড়া হয়েছিল তোমাদের? দেখুন স্যার, যদি আপনার মনে হয় আমি ওকে ঘুষি মেরেছিলাম তাহলে ঠিক, কিন্তু স্যার যদি আপনি ভাবেন যে আমি ওকে খুন করেছি তাহলে সেটা ভুল। ওই যে কথায় আছে না যে চোরের মন পুলিশ পুলিশ, আমি তো কিছু বলিনি আকশাদের খুনের ব্যাপারে। হ্যাঁ, বলেননি, কিন্তু জানি আপনারা তো আকশাদের মৃত্যুর ব্যাপারে এনকোয়ারি করছেন। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে হয়েছিলটা কি? কি আর হবে, সেটাই হয়েছিল যেটা হওয়ার ছিল। কিন্তু কি? ও ভালোবেসে ফেলেছিল।
ভালোবাসা? হ্যাঁ, আমি কিছু বললাম তাই আমাকে শত্রু ভাবলো। তোমার মাঝখানে কথা বলার কি দরকার ছিল? কেন বলবো না? যদি কিছু ভুল হতে থাকে তাহলে দেখতে থাকবো। আচ্ছা, কার সাথে প্রেম হয়েছিল? লক্ষ্যের স্ত্রী দিশার সাথে। কি দিশার সাথে? হ্যাঁ, আমি ওকে অনেকবার বুঝিয়েছি কিন্তু ও শোনেনি। তারপরে আস্তে আস্তে ও কোম্পানি থেকে টাকা বার করে দিশাকে দিতে শুরু করে। আর শুধু তাই নয়, ওর মার্ডার হওয়ার 2-3 দিন আগে আমি ওকে বারণ করেছিলাম। অক্ষর, এটা কি করছিস তুই? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোর? বিজনেস এত লসে চলছে আর তুই? লজ্জা হওয়া উচিত তোদের দুজনের। দেখলে অক্ষর, এ তোমার বিজনেস পার্টনার না শত্রু? ইনসাল্ট করছে আমাদেরকে, কি আজে বাজে কথা ছড়াচ্ছে চারিদিকে। আমি ছড়াচ্ছি? হ্যাঁ, সবাই জানে তোমাদের দুজনের ব্যাপারে। অফিসের সব কজন স্টাফ তোমাদের ওপর হাসছে আজকে। ও মাই গড, তুমি এইসব বদনাম অফিসেও ছড়িয়ে দিয়েছো। দেখলে অক্ষর, কি করেছে তোমার এই বিজনেস পার্টনার। জয়, তুই তোর মুখটা বন্ধ রাখতে পারিস না? তুই ওর কথায় বিশ্বাস করে আমাদের বন্ধুত্বের ওপর প্রশ্ন তুললি। দেখ, আমাদের মাঝে কোনো বন্ধুত্ব নেই, বুঝলি? আমরা শুধু বিজনেস পার্টনার। ও তোকে বরবাদ করে দেবে। অক্ষর, ও আমার বদনাম করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তুই আমার বৌদির সাথে এভাবে কেন কথা বলছিস? ক্ষমা চা ওনার কাছে। ক্ষমা? আর এরকম একজন মহিলার থেকে? কখনো না। ক্ষমা তো তোর বাপকে চাইতে হবে। কি করতে গিয়েছিলে তুমি আর্ট গ্যালারিতে? আমি দিশার সঙ্গে দেখা করতে গেছিলাম। দিশার সাথে? কিন্তু দিশা তো ওখানে ছিল না, আমরা ভেতরে ছিলাম তো। আমি জানতাম না দিশা কোথায় ছিল। দিশা তখন আর্ট গ্যালারিতে কি করছিল? ওই গ্যালারিটা তো ওর নিজেরই। ওই আর্ট গ্যালারি দিশার? এক মিনিট। একসাথে দিশার সঙ্গে প্রেম ছিল। দিশা আর্ট গ্যালারি চালাতো। এটা সেই আর্ট গ্যালারি যেখান থেকে ওই ছুরিটা চুরি করা হয়েছে, যেটা দিয়ে আকসাদকে মারা হয়েছিল, তাই না? হ্যাঁ। তাহলে ওই ছুরিটা তুমি আনোনি তো ওই আর্ট গ্যালারি থেকে? আমি না। হ্যাঁ তুমি। কোথায় সেই ভাঙা ছুরি? আমি জানি না। কোথায় সেটা? ওই ভাঙা ছুরি? আমি জানি না। এই ব্লু ম্যাঙ্গোসটা কি? ব্লু ম্যাঙ্গোস? হ্যাঁ, ব্লু ম্যাঙ্গোস। করিনা আর আকসাদের ওখানেই দেখা হয়েছিল। কিন্তু করিনা আর আকসাদ ব্লু ম্যাঙ্গোসে কেন দেখা করবে? ওখানে কেউ কেন যাবে? দেখা করা তো দূরের কথা, ওই জায়গাটা যাওয়ার অবস্থাতেই নেই। আসলে কি ওই ব্লু ম্যাঙ্গোস? ব্লু ম্যাঙ্গোস হলো আকসাদের পুরনো বাংলো, গোরেগাঁওতে। একদম শুনশান, একেবারে কেউ যায় না ওখানে। আরে স্যার, এই ভূত বাংলোটার নাম ব্লু ম্যাঙ্গোস রেখেছে। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, জায়গাটা দেখে তো মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কেউ আসেনি। ব্লু ম্যাঙ্গোস 1932। কি আছে এই বাংলোতে যে অক্ষদ করিনাকে এখানে দেখা করার জন্য বলেছিল? আরে ফ্রেডি কোথায় গেল? ফ্রেডি? রেডি? স্যার, ওই জুতোর ফিতেটা একটু খুলে গেছে স্যার, ওইটা বাজছিলাম। আসছি। ও, এবার বুঝলাম যে ব্লু ম্যাঙ্গোস মানে নীল রঙের আম কেমন হয়। স্যার, এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে কিছু না কিছু একটা গন্ডগোল আছেই। স্যার, আমি না বাইরে গিয়ে গেটে দাঁড়িয়ে থাকি। কেন? স্যার, বাইরেটাও তো দেখা উচিত স্যার। কেউ ভেতরে নাচতে পারে। কেউ যদি এসেও যায় তো কি হবে? কি হবে? আমি ওখানেই ধরে ফেলবো ওকে। ফ্রেডি, ভয় পাচ্ছ তুমি? ভয়? আমি আবার ভয় পাই? এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো হরর প্রোগ্রামের আহাট সিরিয়ালের শুটিং নিশ্চয়ই হয়েছে কখনো। রেডি, ভালো করে চেক করো, দেখো এখানে কি হয়েছিল। রেডি? কি আছে? স্যার, আপনি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলেন।
মনে হলো হয়তো সত্যিই কোনো ভূত টুত এসেছে। সরি লাবণ্য, কিন্তু দোষ আমার ছিল না। এই কার্পেটটা দেখ, এইখানে আমার পা আটকে গেছিল। কে জানে কে ঘরের মাঝখানে এই কার্পেটটা ফেলে রেখেছে স্যার। কার্পেট? দয়া এই ঘরের সমস্ত জিনিসপত্র ঢেকে রাখা হয়েছে, কিন্তু এই কার্পেটটা ঘরের মাঝখানে একদম খুলে রেখে দিয়েছে কেন? কার্পেটের নিচের জায়গাটা তো দেখে মনে হচ্ছে রিসেন্টলি পরিষ্কার করা হয়েছে। স্যার, মনে হয় কোনো একটা জিনিস লুকোবার জন্য এই জায়গাটাকে পরিষ্কার করা হয়েছিল। স্প্রে করো লাবণ্য। স্যার এক্ষুনি সবটা বোঝা যাবে। স্যার, এই তো রক্তের দাগ। হ্যাঁ, শুকিয়ে যাওয়া রক্ত এটা। স্যার, কেউ এখানে পুজো টুজো করেনি তো? ফ্রেডি, এখানে কাউকে খুন করা হয়েছিল, খুন, বুঝলে? দেখতে পাচ্ছ না কতটা রক্ত ছড়িয়ে রয়েছে? একটু ভালো করে দেখো যে এখানে কোনো লাশ পাও কিনা। লাশ? কি হয়েছে স্যার? এই ঘরটাতে তো তালা লাগানো আছে। তাও নতুন তালা? স্যার, একদম সাবধানে খুলবেন কিন্তু স্যার, ভেতরে যা কিছু হতে পারে। কি হতে পারে? যা কিছু, মানে কখনো নতুন কার্পেট, কখনো নতুন রক্ত, নতুন তালা। আমি বাইরে চললাম স্যার। এক মিনিট ফ্রেডি, তালা তুমি ভাঙবে, চলো। আরে চলো। আমি তালা ভাঙবো স্যার? হ্যাঁ। লাবণ্য, তুই আমায় জিজ্ঞেস করছিলি না পরশু? আমি আপনাকে কবে? স্যার, ওনা আমায় জিজ্ঞেস করছিল তালা কি করে ভাঙতে হয়। এক মিনিট, এনে, এই নে। আর একদম বলবি না যে আমি তোকে তালা ভাঙার সুযোগ দেইনি। মাই গড, এ তো করিনা মনে হচ্ছে। ও, তাহলে এই জন্যই দিশা আর অক্ষত করিনাকে এখানে ডেকেছিল। কিন্তু এই ডেড বডিটা এভাবে কেন? এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? হতে পারে যে ওরা ভেবেছিল সুযোগ পেলেই এখান থেকে একে বাইরে ফেলে দেবে, কিন্তু তার আগেই অক্ষদের খুন হয়ে গেল, আর তাই বোধহয় এই সুযোগটা পেল না ওরা। আরে এসিপি স্যার, আপনি? এত বেশি রাতে আসার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কি করব, আমাদের কাজটাই এরকম। আমার ছেলের খুনিকে জানতে পারলেন? হ্যাঁ, সেরকমটাই ধরে নিন। আমরা আপনার বাড়িতে সকাল থেকে ফোন করছি, কিন্তু আপনাদের বাড়িতে তো কেউ ফোনই তোলে না। অক্ষতের আত্মার শান্তির জন্য বাড়িতে একটা পুজো ছিল, এই জন্য বাড়িতে কেউ ছিল না। বাড়ির সবাই পুজো করতে গিয়েছিলাম। পুজো? এ তো খুব ভালো কথা। বাড়ির সবাই নিশ্চয়ই এসেছিল, দিশাও এসেছিল। আপনার স্ত্রী? আপনার স্ত্রী তো উনি? আগে হ্যাঁ, আপনারও সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু আপনি ওকে কি করে চেনেন? আগে না, আলাপ তো হয়নি, কিন্তু আলাপ অবশ্যই করতে চাই। তাছাড়াও আপনার সাথে পুজোতেই ছিল না, কেননা যে আর্ট গ্যালারিতেও কাজ করে সেখানে তো ছিল না। দিশা পুজোতে আসেনি, আমি তো সকাল থেকেই ওকে দেখিনি। লক্ষ, দিশা এখনো বাড়ি ফেরেনি? না আন্টি, আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু ফোন ধরেনি, হয়তো বিজি ছিল। হ্যাঁ, খুব বিজি আছে। সিআইডির হাত থেকে পালানো এত সহজ কাজ নয়, অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। সিআইডির থেকে পালানো? এটা আপনি কি বলছেন? দিশা এমন কেন করবে? কেননা অক্ষতের খুন আর করিনার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াতে ওরই হাত আছে। আপনাদের মাথা ঠিক আছে? জানেন আপনারা ঠিক কি বলছেন? মাথার তো এই লক্ষ্যের ঠিক নেই যে এখনো এটা বুঝতে পারেনি যে দিশা আর অক্ষতের মধ্যে প্রেম চলছিল। এটা আমরা জয়ের কাছ থেকে জানতে পারি। না, এমন হতে পারে না। আপনারা মিথ্যে বলছেন। আমার দিশা এরকম নয়। বিলিভ মি স্যার,
আমি জানি না যে দিশা কোথায় আছে। ও তো সকাল থেকে বাড়িতে নেই। সত্যি কি তুমি জানো না? এক মিনিট, এমনিতে দিশা ড্রাইভার না নিয়ে কোথাও যায় না, আর ও সকালেও ড্রাইভারকে নিয়ে গেছিল। শ্যাম, শ্যাম, শ্যাম। হ্যাঁ ম্যাডাম। তুমি সিআইডি? দিশাকে তুমি সকালে কোথাও নামিয়েছিলে? হ্যাঁ, সত্যি করে বলো, ও কোথায়? স্যার আমি কিছু করিনি স্যার। ম্যাডাম সকালে হঠাৎ করে গাড়িতে এসে বসলো আর আমাকে গাড়ি চালাতে বললো, আর আমি চালাই স্যার। স্যার আমি আর কিছু জানি না স্যার। ঠিক আছে, এটা বলুন আপনি ম্যাডামকে কোথায় ছেড়েছিলেন? ম্যাডাম আমি ওনাকে আন্ধেরি স্টেশনে ছেড়েছিলাম, আর উনি আমাকে চলে যেতে বলেন। দিশা আর আন্ধেরি স্টেশন, তাও আবার একা? হ্যাঁ অভিজিৎ, দেখুন, দিশা যদি আপনাদেরকে ফোন করে বা বাড়ি ফেরে বা কোনোভাবে যদি কন্ট্যাক্ট করার চেষ্টা করে তো প্লিজ আপনারা আমাদের অবশ্যই জানাবেন। যদি করিনা ওই দিন লন্ডনের ফ্লাইট ধরতো তাহলে হয়তো ও বেঁচে যেত। কিন্তু স্যার, অকশাদ আর দিশা দুজনে করিনার লাশটাকে লুকিয়ে রেখেছিল কেন? ওরা তো লাশটাকে কোথাও ফেলেও দিতে পারতো। দয়া, লাশকে লুকিয়ে রাখা হয়েছিল এই কারণেই যাতে পুলিশ কিছু বুঝতে না পারে যে করিনার মৃত্যু কবে হয়েছিল। ডক্টর সালংকে রিপোর্ট পাঠিয়েছে। কার রক্ত ছিল কার্পেটে? করিনার। তার মানে করিনার খুন ওই ঘরেই হয়েছে। দয়া, এয়ারপোর্টে সবাই দেখেছে করিনাকে ওখান থেকে বাইরে বেরিয়ে যেতে। যদি করিনার লাশটা ওই দিন পাওয়া যেত তাহলে এই আকশাদ আর দিশা দুজনেই ধরা পড়তো। প্রথমে দুজনে করিনাকে মারলো, তারপর নিজেদের মধ্যে ঝগড়া হলো আর দিশা আকশাদকে মেরে দিল। এক কাজ করো দয়া, স্যার ওই দিশার সেল ফোন ট্যাপ করো, জানা যাবে ও কোথায় কোথায় লুকোতে পারে। যদি ও পালানোর চেষ্টা করে তাহলে কাউকে না কাউকে তো নিশ্চয়ই ফোন করবে। এটা আমার কার নাম্বার? হ্যালো, হ্যালো। হ্যালো আন্টি, আমি দিশা বলছি। প্লিজ ফোন রাখবেন না, আমার একটা কথা শুনুন। আন্টি আমাকে সাহায্য করুন, সিআইডি আমার পেছনে পড়ে আছে। আমি কিচ্ছু করিনি আন্টি, আমার কোনো দোষ নেই। আপনি আমার সাথে দেখা করতে আসুন, আমি আপনাকে সব কথা বলছি। আমাকে ওরা ফাঁসানোর চেষ্টা করছে, প্লিজ আন্টি। তুমি চিন্তা করো না দিশা, আমি নিশ্চয়ই আসবো। বলো আমায় কোথায় যেতে হবে? হ্যালো। হ্যালো দিশা, তোমার কল করা সাহস কে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো কোথায় আছো তুমি? দিশা, 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 দিশা কোথায় তুমি? দিশা, 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 দিশা,
করিনা, তুমি 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 এখানে? কিন্তু আমি তো তোমার লাশ স্টোর রুমে রেখে এসেছিলাম। কে তুমি? কারিনার লাশ স্টোর রুমে রাখা ছিল, এটা অক্ষয়ও জানতো আর দিশাও জানতো। আমরা শুধু এটা জানতে চাইছিলাম যে আর কার জানা ছিল। এখন জানতে পারলাম যে সেই লোকটা তুমি। তুমি আমি আমি তো এমনি এসেছিলাম এখানে। এখানে আপনাদের অফিসার ভয় দেখিয়ে দিল আমায়। কেউ এরকম ইয়ার্কি করে নাকি? পরম যদ, আমার টাকার অনেক প্রয়োজন ছিল। আমার পুরো বিজনেস ডুবে গেছে, সেটা বাঁচানোর জন্য টাকার দরকার ছিল। ভেবেছিলাম অক্ষত মরে গেলে পুরো প্রপার্টি আমার নামে হয়ে যাবে। এই ফাঁসিয়েছে আমায়। আরে এ তো কখন থেকে গান গাইছে, আমার কি অপরাধ বলুন, আমার কি অপরাধ বলুন। একটু আমাদেরও তো শুনিয়ে দাও ওই গানটা। অক্ষত কলেজ লাইফ থেকেই আমাকে ভালোবাসতো। পাগল, আমি ওকে কারিনাকে খুন করতে বাধ্য করেছিলাম। ও তো প্রথম থেকেই ওর সম্পত্তির আট থেকে আমাকে দেওয়ার জন্য রাজি ছিল। যখন অক্ষত টাকা দেওয়ার জন্য তৈরি ছিল, তাহলে তোমরা ওকে মারলে কেন? ও জানতে পেরে গেছিল যে আমরা দুজন ওকে ঠকাচ্ছি। টাকার লোভে পড়ে দুটো খুন করেছো, এবার ফাঁসি হওয়া পর্যন্ত জেলে টাকা গুনতে থাকবে।